বাঙালি খুব মানে বুদ্ধিমান একটা জাত। সেই দিবে আর নিবে, মিলিবে মেলাবে, এই ব্যাপারটা বাঙালি খুব গভীরভাবে সিরিয়াসলি নিয়েছে। সেই কারণে দেখবে বাংলায় যারাই এসেছে, সেটা যে যুগেই হোক, সবার থেকে কিছু না কিছু বাঙালি নিয়েছে। সেটা শুধুমাত্র সাংস্কৃতিক আদান প্রদান নয়, খাবারের ক্ষেত্রেও নিয়েছে। বাঙালির ডায়েটটা অত্যন্ত ব্যালেন্সড। মানে কখনো উচ্ছে খাবে, নিম পাতা খাবে, তিতো দিয়ে শুরু হবে, শেষে দই মিষ্টি, মানে একদম তিতো থেকে মিষ্টি, মাছ মাংস রয়েছে। ফলে কি হলো যে এত বছরে সেই চর্যাপদের সময় থেকে অন্নদামঙ্গল হয়ে একদম আজ অব্দি সেই পাতুরি থেকে মোমো সবকিছুকেই বেশ আপন করে নিয়েছে। তো এইভাবেই বাঙালির সঙ্গে মিষ্টিটা অ্যাটাচ হয়েছে, জুড়ে গিয়েছে। বাঙালি মানেই রসগোল্লা, আমরা জানি। এই রসগোল্লাটা কার, ওড়িশার নাকি কলকাতার? মানে এই যে দ্বন্দ্বটা হলো দুটো রাজ্যের মধ্যে, এটা কেন? এইখানেও মানে বলতে হয় রসগোল্লা উড়িষ্যারও নয়, কলকাতার অবশ্যই, কিন্তু আদতে রসগোল্লা হলো রানাঘাটের। রানাঘাটে সন্দেশ। এই সন্দেশ নামটা এলো কিভাবে? সন্দেশ মানে কি তোমার কি মনে হয়? সন্দেশ কথাটা হিন্দিতে তো আছে, সন্দেশ কি হয়? মানে কিছু পাঠানো, খবর পাঠানো, সংবাদ। হ্যাঁ, সংবাদ থেকেই সন্দেশ এসছে। হ্যাঁ হ্যাঁ, এত রিসার্চ ওয়ার্কের মধ্যে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে কেক পেস্ট্রি বাংলার মিষ্টিকে হারিয়ে দিচ্ছে? কোনোদিন পারবে না। হারিয়ে দিতে পারলে এখনো মানে গত 2 বছরে ধরেই হয়েছে, বলরাম মল্লিক বা কেসি দাসদের মিষ্টি সন্দেশ পৃথিবীর সেরা ডেজার্টের তালিকায় জায়গা করে নিত না। করেছে, লাগাতার করছে। বা এই এত মিষ্টি গোটা জগতে, মানে রসগোল্লা বাঙালির একটা পরিচয় হয়ে গেছে। রসগোল্লা আম বাঙালি নববর্ষ ছিল দুর্গাপুজোর বিজয়া দশমী। বেদের কালে একটা শরৎ থেকে পরবর্তী শরতে গোনা হতো বছর। ওই জন্য আশীর্বাদ করে বলা হতো জীবেম শত শরতে, 100 শরৎ তুমি বাঁচো, শতায়ু কামনা আজকে যেটা, সেই কামনা করছি। ফলে দেখবে যে মা দুর্গা, দেবী দুর্গা, আমাদের বাড়ির মেয়ে কন্যা যে 4 দিনের জন্য এলো, একটা পৃথিবীতে আনন্দ উৎসব শুরু হয়ে গেল, তিনি বিদায় নিচ্ছেন। এই সময়টা মিষ্টি মুখ কোলাকুলি ঠিক যায় না। বিজয়া তো বিষাদের উৎসব, দুঃখের। মা চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে বাপের বাড়ি ছেড়ে, শ্বশুর বাড়িতে আবার 1 বছর পর দেখা হবে, কান্না করার কথা। মেয়েকে মিষ্টি মুখ করে আমি বিদায় করে দিচ্ছি, আবার নিজেরা কোলাকুলি করছি, মিষ্টি খাচ্ছি, এই ব্যাপারটা তো যায় না। তার মানে কি, নিশ্চয়ই এই উৎসবটা বিজয়া দশমীর পিছনে একটা কারণ রয়েছে। সেই কারণটা হলো বিজয়া দশমী থেকে আগে বছর শুরু হতো। নমস্কার। নতুন খাতা, নতুন জামা আর ক্যালেন্ডারের পাতায় লাল হরফে লেখা পহেলা বৈশাখ। বাঙালির কাছে এই দিনটা শুধু একটা তারিখ নয়, বরং এক রাশ নস্টালজিয়া আর থালায় সাজানো এক টুকরো মিষ্টির স্বাদ। আমরা বলি মিষ্টি মুখ না করলে কি আর শুভ কাজ শুরু হয়? কিন্তু ভেবে দেখেছেন কি, এই নববর্ষ বা হালখাতার সঙ্গে মিষ্টির এই অটুট বন্ধনটা তৈরি হলো কবে থেকে? কিংবা কেনই বা একটা গোলকধাম আকৃতির মিষ্টি রসগোল্লা নিয়ে 2 রাজ্যের মধ্যে রীতিমতো আইনি লড়াই বেঁধে গেল? আজকের এই বিশেষ আড্ডায় আমরা ডুব দেব বাঙালির মিষ্টির হাঁড়িতে। আমরা খুঁজব সন্দেশ নামের আড়ালে লুকিয়ে থাকা সেই গোপন বার্তার কথা। জানবো কেন কোনো বিখ্যাত মানুষের স্মৃতিতে মিষ্টির নাম রাখার ট্রেন্ড শুরু হলো। জল ভরা থেকে ল্যাংচা, সীতাভোগ থেকে মিহিদানা, এদের অদ্ভুত সব নামকরণের নেপথ্যে থাকা গল্পগুলোও আজ উঠে আসবে আমাদের এই আড্ডায়। উত্তরবঙ্গের স্পেশাল মিষ্টি থেকে শুরু করে ওপার বাংলার স্মৃতিমাখা স্বাদ, আর বর্তমান প্রজন্মের কাছে কেক পেস্ট্রিকে টেক্কা দিয়ে কিভাবে আবার ফিরে আসছে সাবেকি মিষ্টান্ন অথবা আধুনিক ফিউশন, সবটা নিয়েই সাজানো হয়েছে আজকের এই বিশেষ পর্ব। না আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, চলুন বাঙালির ইতিহাসের সবচেয়ে মিষ্টি অধ্যায়টি আজ আমরা একসঙ্গে পড়ে দেখি। শুরু করছি আজকের নববর্ষ স্পেশাল এপিসোড, সঙ্গে আরো একবার সৌভিক রাজ। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা আরো একবার। তোমাকে অনেক শুভেচ্ছা। এগিয়ে যাচ্ছে তোমার কাজকর্ম, আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর গোসাই ঠাকুরের আড্ডার যারা দর্শক,
তাদেরকেও নমস্কার জানাই। নববর্ষ সামনে আসছে, সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক প্রীতি। খুব ভালো কাটুক আগামী বছরটা, তোমারও খুব ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ। আগে আমরা একটা এপিসোড করেছিলাম দেবী জগদ্ধাত্রীকে নিয়ে, সেই এপিসোডটাতে আমরা মোটামুটি ভালোই সাড়া পেয়েছিলাম। আচ্ছা, তাই আজকে আবার তোমাকে ধরে এনেছি। সেটা হচ্ছে, তোমাকে প্রথম যে প্রশ্নটা করব আজকের এই নববর্ষ স্পেশাল এপিসোডে, সেটা হচ্ছে নববর্ষ, হালখাতা, এগুলোর সাথে মিষ্টি কিভাবে জড়িয়ে গেল? এইবার দেখো, বাঙালির খাবার, হ্যাঁ, বাঙালি খুব মানে বুদ্ধিমান একটা জাত। কিরকম বুদ্ধিমান জাত, মানে সেই দিবে আর নিবে, মিলিবে মেলাবে, এই ব্যাপারটা বাঙালি খুব গভীরভাবে সিরিয়াসলি নিয়েছে। সেই কারণে দেখবে বাংলায় যারাই এসেছে, সেটা যে যুগেই হোক, সবার থেকে কিছু না কিছু বাঙালি নিয়েছে। সেটা শুধুমাত্র সাংস্কৃতিক আদান প্রদান নয়, খাবারের ক্ষেত্রেও নিয়েছে। আর বাঙালির ডায়েটটা অত্যন্ত ব্যালেন্সড, মানে কখনো উচ্ছে খাবে, নিম পাতা খাবে, তিতো দিয়ে শুরু হবে, শেষে দই মিষ্টি, মানে একদম তিতো থেকে মিষ্টি, টক রয়েছে, আবার একটা পাঁপড় রয়েছে, মাছ মাংস রয়েছে। ফলে কি হলো যে এত বছরে সেই চর্যাপদের সময় থেকে অন্নদামঙ্গল হয়ে একদম আজ অব্দি, মানে কি বলবো, সেই পাতুরি থেকে মোমো, সবকিছুকেই বেশ আপন করে নিয়েছে। তো এইভাবেই বাঙালির সঙ্গে মিষ্টিটা অ্যাটাচ হয়েছে, জুড়ে গিয়েছে, যেহেতু বাঙালির জীব খুব মারাত্মক জিনিস। এবার তুমি যে প্রশ্নটা করলে যে হালখাতা বা নববর্ষ, এগুলোর সঙ্গে মিষ্টি কিভাবে চলে এলো, সেইটা জানার জন্য আমাদের বুঝতে হবে যে এই যে নববর্ষ আসছে কয়েকদিন পর, যখন বন্ধুরা এই আলোচনাটা শুনবেন, তখন বা শ্রোতা দর্শকরা যখন শুনবেন, একদম দোরগোড়ায় নববর্ষ থাকবে। সেই নববর্ষ কি আদতে বাঙালির আসল নববর্ষ? সেটা কিন্তু নয়। এইখানেই হচ্ছে টুইস্ট। বাঙালির অনেকগুলো নববর্ষ আছে। আচ্ছা, বাঙালি নববর্ষ ছিল দুর্গাপুজোর বিজয়া দশমী। আচ্ছা, বেদের কালে একটা শরৎ থেকে পরবর্তী শরতে গোনা হতো বছর। ওই জন্য আশীর্বাদ করে বলা হতো জীবে ও শত শরদে, 100 শরৎ তুমি বাঁচো, শতায়ু কামনা আজকে যেটা, সেই কামনা করছি। ফলে দেখবে যে মা দুর্গা, দেবী দুর্গা, আমাদের বাড়ির মেয়ে কন্যা যে 4 দিনের জন্য এলো, একটা পৃথিবীতে আনন্দ উৎসব শুরু হয়ে গেল, তিনি বিদায় নিচ্ছেন। এই সময়টা মিষ্টি মুখ কোলাকুলি ঠিক যায় না। বিজয়া তো বিষাদের উৎসব, দুঃখের। মা চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে বাপের বাড়ি ছেড়ে, শ্বশুর বাড়িতে আবার 1 বছর পর দেখা হবে, কান্না করার কথা। মেয়েকে মিষ্টি মুখ করে আমি বিদায় করে দিচ্ছি, আবার নিজেরা কোলাকুলি করছি, মিষ্টি খাচ্ছি, এই ব্যাপারটা তো যায় না। তার মানে কি, নিশ্চয়ই এই উৎসবটা বিজয়া দশমীর পিছনে একটা কারণ রয়েছে। সেই কারণটা হলো বিজয়া দশমী থেকে আগে বছর শুরু হতো। বাঙালির নতুন বছর ছিল ওটা। কৃষকদের নতুন বছর ছিল, যারা মানে ফসল তুলে এনে ঈশ্বরকে নিবেদন করে নবান্নের সময়, অগ্রহায়ণ, হায়ন মানে বছর, আমরা জানি। কৃষকদের আরো একটা নববর্ষ হয়, সেটা খুব অঞ্চল ভেদে। অবিভক্ত বর্ধমানের কিছু কিছু, এখন তো বর্ধমান পূর্ব পশ্চিম হয়ে গিয়েছে, অবিভক্ত বর্ধমানের কিছু কিছু অঞ্চলে বর্ষাকালে আষাঢ় মাসে একটা নববর্ষ পালন হয়। এবং এখনো কিছু কিছু দোকান আছে যারা ওই সময় ক্যালেন্ডার ছাপে, মিষ্টি নিয়ে ইয়ে করে। বর্ধমানে আছে এই রীতিটা। আর এই যে নববর্ষ, ফসলি সন শেষ হচ্ছে এরকম ব্যাপার, এইটা হচ্ছে ব্যবসায়ীদের নববর্ষ। খাজনা আদায়, হ্যাঁ, তারপর হচ্ছে হাল পুণ্যাহ, মানে আগের দিনের যা বাকি, যা বকেয়া, সব মিটিয়ে টিটিয়ে দিয়ে নতুন করে শুরু করলাম। পরের দিন থেকে নতুন খাতা, হাল খাতা। ঠিক যেভাবে নতুন খাতায় পুজো করতে কালীঘাট, দক্ষিণেশ্বরে লোকজন দৌড়ে যায়, বার পুজো টুজো হয়। এবার কি হলো, এটা তো উৎসব, তোমাকে উৎসবে তো মিষ্টিমুখ করতে হবে। সেই হিসাবে ন্যাচারালি এই মিষ্টিটা এর সঙ্গে মিশে গিয়ে ঢুকে গিয়েছে। এবং ধরো তুমি রাজা, আমি তোমার প্রজা, আমি এসেছি, তোমায় খাজনা মিটিয়ে দিয়েছি, টাকা, তুমি খুশি হয়েছো। এবার প্রজাকেও তো রাজার কিছু দেওয়া উচিত। সে তখন একটা মিষ্টি মুখ, 1 হাঁড়ি মিষ্টি দিচ্ছে বা এরকম দিচ্ছে। সেই ব্যাপারটাই ঘুরতে ঘুরতে আজকে দোকান বাজার, সোনার দোকান, মিষ্টির দোকান, অমুক তমুক, হালখাতা ব্যাপারটা যে চলে এসেছে। এখনো শহরতলি বলো, শহর বলো, গাঁগঞ্জে তো প্রচুর হালখাতা ব্যাপারটা কিন্তু রয়েছে। হয়তো বহরে কমেছে বা কোনো জায়গায় আনুষ্ঠানিকতা বেড়েছে, 2টো মিষ্টি কম হয়ে প্যাটিস ইত্যাদি ঢুকে গেছে, কেক পেস্ট্রি ঢুকে গেছে, কোল্ড ড্রিঙ্কস ঢুকে গেছে, কিন্তু
খুব ধরো টিমটিমে আলো জ্বলছে এরকম একটা দোকান, সেখানে ওই একটা তেলচিটে নিমকি, দুটো সন্দেশ, একটা শক্ত দানাদার, সেইটার মধ্যেও ওই আন্তরিকতা আছে। হ্যাঁ, আর তখন কোল্ড ড্রিঙ্কস ছিল না, তখন ছিল রসনা। হ্যাঁ, রসনা, শরবত, এইগুলো তো মানে এগুলোই তো আমাদের ঐতিহ্য। হ্যাঁ, ঠিক। সময়ের সঙ্গে সঙ্গে আচার লোকাচার সবই বদলাবে, সেরকম মানুষের টেস্ট অনুযায়ী হয়তো একটা ঝা চকচকে সোনার দোকানে যে খাবার তুমি পাবে, যে মিষ্টি তারা এফোর্ড করতে পারবে, সাধারণ দোকান তো পারবে না। কিন্তু রীতিটা ওইভাবেই রয়েছে যে আমাকে খাজনা দিচ্ছে, আমাকে তো বিনিময়ে কিছু দিতে হবে, তাহলে আমি কি দেবো? তাহলে মিষ্টি মুখ করিয়ে দিলাম এইভাবে। যেমন এখনো জানবে, তুমি হয়তো জানো যে গোষ্ঠবিহারীর মশলা মেলা খুব বিখ্যাত গোবরডাঙ্গায়, ওটাও কিন্তু এই নববর্ষ এরকম সময় শুরু হয়, ওটার পেছনে ওই খাজনার কারণ। আচ্ছা, যেহেতু বাংলা বাঙালি নিয়ে কথা হচ্ছে, বাঙালি মানেই রসগোল্লা আমরা জানি। এই রসগোল্লাটা কার, ওড়িশার নাকি কলকাতার? মানে এই যে দ্বন্দ্বটা হলো দুটো রাজ্যের মধ্যে, এটা কেন হলো? এইখানেও মানে বলতে হয় রসগোল্লা উড়িষ্যারও নয়, কলকাতার অবশ্যই, কিন্তু আদতে রসগোল্লা হলো রানাঘাটের। কেন এটা বলছি তার একটা ব্যাখ্যা আছে। তো প্রথমে বলি উড়িষ্যার ব্যাপারটা। দেখো, উড়িষ্যাকে বেসিক্যালি আমার খুব একটা পছন্দ নয়। কেন পছন্দ না, এবার আমাদের উড়িয়া অডিয়েন্স থাকলে খুব রেগে টেগে যাবে। হ্যাঁ, উড়িয়ারা রান্না খুব ভালো করে, ওরা রান্নার ঠাকুর সব মানলাম। বাঙালি উড়িষ্যার জিডিপি সমানে বাড়িয়ে যাচ্ছে পুরী গিয়ে গিয়ে, সেটাও ঠিক আছে। কিন্তু চৈতন্যদেবের সঙ্গে যেটা হয়েছে, বাঙালি জাতির কি বলবো অবিসংবাদী একজন নেতা, যার কথায় গোটা ভারত এক হয়েছিল ওই সময় দাঁড়িয়ে, আজ থেকে 500-550 বছর আগে দাঁড়িয়ে। তো সেই রকম একটা মানুষের সঙ্গে বিতর্কিত যাই হয়ে থাক, সেটা তো উড়িষ্যায় হয়েছে। আমি এর বেশি আর আসছি না, কারণ অনেক বাধ্যবাধকতা রয়েছে, আমাদের পর্বে তো রয়েইছে, আমরা অন্য লাইনে চলে যেতে পারবো না। নববর্ষ, ভালো দিন, শুভ জিনিস নিয়ে, যাই হোক। তো ওরা কি করলো, ওরা একটা গোল টোল বাঁধিয়ে দিল। কিরকম বাঁধিয়ে দিল বললো, রসগোল্লা ভাই তোমাদের নয়, আমাদের। ওরা আমরা ছেড়ে দেবো নাকি? আমরা বাঙালি, আমাদের র্যাডিক্যাল ডিএনএ আছে। সুভাষ বোস কটকে জন্মেছে, তো কি হয়েছে, ও বাঙালি। ঠিক সেরকম আমরা লড়ে নিলাম, তথ্য দিয়ে লড়ে নিলাম। লড়ে কি করলাম, লড়ে ওদের একটা গোল্লা পাইয়ে দিলাম। আসলে সমস্যাটা হলো, ওরা ক্ষীরমোহন বলে একটা মিষ্টিকে রসগোল্লার আদি পুরুষ বলে দাবি করছিল। আচ্ছা, এবার ওদের ছানা পোড়া হেনা তেনা রয়েছে, মানে ওরা ভেবেছে ছানার হচ্ছে আমরাই একদম সর্বা সবকিছু করতে পারবো, কিন্তু তা তো নয়। আমাদের দলিল দস্তাবেজ, আমাদের গবেষকেরা গবেষণা করলেন, কোর্টে লড়াই হলো, তারপর কি হলো, কলকাতা রসগোল্লার জিআই পেল, বাংলা বা কলকাতা, যেটা রসগোল্লা দিবস হয়েছে 14ই নভেম্বর, আমরা সবাই জানি। মানে এইখানেও তো বাঙালির একদম অদ্ভুত একটা মানে কি বলবো উদ্ভাবনী শক্তি বা ঘেটে দেওয়ার শক্তি, কিরকম যে সারা পৃথিবী বাঙালি দেখলো, বেটা আমি মিষ্টি খেতে এত ভালোবাসি, আর তোরা আমার 14ই নভেম্বর ডেটটাকে করে দিলি ডায়াবেটিস ডে। দাঁড়া, আমার কাছেও জিনিস আছে। কি জিনিস? আমি করে দিলাম রসগোল্লা জিআই পেয়েছে ওই দিন, আমিও করলাম, তুমিও আটকাতে পারবে না। তো ক্ষীরমোহন আর কোনোদিনই রসগোল্লার সঙ্গে পেরে ওঠেনি, বা উড়িষ্যা পেরে ওঠেনি, কারণ ক্ষীরমোহন আর রসগোল্লার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। বানানোর তো তফাৎ, দেখতে কিরকম তফাৎ, স্বাদের তফাৎ। স্বাদটা তো আমি আর বলতে পারবো না, এটা যারা খেয়েছে দুটো মিষ্টি তারা বুঝতে পারবে। কিন্তু মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স কোনোভাবেই আসে না। আমার মনে হয়েছে, যেহেতু আমরা ছোটবেলা থেকে রসগোল্লা খেয়ে এসেছি, মানে আমার খাওয়ার পর মনে হয়েছে, আরে বাবা, এটার জন্য লড়াই, এটা তো রসগোল্লা ধার দিয়েই যায় না। আচ্ছা, এবার বলি কেন বললাম রানাঘাট। রসগোল্লা মিষ্টিটা একদিনে আসেনি। আচ্ছা, অনেক রকম ভাবে ইভলভ করে রসগোল্লার আজকের যে আকার সেটা হয়েছে। এ প্রসঙ্গে বলি যে স্পঞ্জ রসগোল্লা, খাস কলকাতার যে রসগোল্লা, কলকাতার বাবুদের রসগোল্লা, বা যে রসগোল্লা জগৎবিখ্যাত হয়েছে, টিনবন্দি হয়ে গেছে, সেই স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাস, এর মধ্যে কোনো সংশয় নেই। আচ্ছা, নবীনচন্দ্র দাস রসগোল্লার কলম্বাস। কমল মজুমদার বলতেন, আমি বললাম।
এইবার রানাঘাটের আসল ব্যাপারটা কি? রানাঘাটে একটা পান্তিদের বাড়ি ছিল, পাল চৌধুরীদের বাড়ি। ওরা পানের ব্যবসায়ী বলে পান্তি বলা হতো। ওরা হুগলি খানাকুল অঞ্চল থেকে ওইখানে গিয়েছিল, পরবর্তীতে জমিদারি পায়, চৌধুরী উপাধি পায়। পাল ছিল, যেহেতু পানের ব্যবসা করতো, পাল থেকে পান্তি। এবার ওদের কলকাতায় মাঠ ছিল, এই বিদ্যাসাগর কলেজের হোস্টেল যেখানে, সেখানে পান্তির মাঠ ছিল। মেলা টেলা বসতো, সার্কাস উৎসব হতো, শিবাজি উৎসব হতো ওখানে। সেই মাঠ তো এখন ভ্যানিশ হয়ে গেছে প্রমোটার রাজের দৌলত, বা তারও মানে বিদ্যাসাগর কলেজের হোস্টেল তো আর আজ হয়নি, প্রমোটার রাজ বলাটা ভুল হলো, বহু আগেই হয়ে গেছে। কিছুটা মানে কি বলবো, এটা যত লোক এসেছে, শহরের আয়তন বেড়েছে, সেই জন্য কলেজ, স্কুল, আদালত তৈরি হয়েছে, ওইভাবেই মাঠটাও চলে গিয়েছে। এবার এই পান্তি বাড়িতে তোমার কোনো একটা উৎসবে ফুলিয়ার হারাধন ময়রা যাবে। আচ্ছা। এবার ওই বাড়ির কোনো একটা সদস্যের বা বাড়িতে বেড়াতে আসা কোনো একটা বাচ্চা মেয়ে কাঁদছিল খাবারের জন্য, খিদেতে বা কিছুতে। তখন ওই হারাধন ময়রা কি করবে, তাড়াহুড়োর মধ্যে ওই ছানার ডেলা টেলা পাকিয়ে চিনির ফুটন্ত রসের মধ্যে দিয়ে দেবে, এবং তাতে যে মিষ্টিটা তৈরি হলো বা যা জন্ম নিল, সেটা ওই রসগোল্লার গোত্রের একটা মিষ্টি। আচ্ছা, ডেলা রসগোল্লা। এবার হ্যাঁ, বুঝতেই পারছো, প্রথম তো খুব প্ল্যানিং করে তো করানো, মানে যা পেয়েছে করে দিয়েছে। এইটাই হচ্ছে রসগোল্লার আদি পিতা বা আদি পুরুষ যাই বলো, তার থেকে ইভলভ করেছে। আচ্ছা। এবার ফুলিয়ার আরাধন ময়রার কথা বললাম, ফুলিয়া শান্তিপুর খুব কাছাকাছি জায়গা। শান্তিপুরের যারা ইন্দ্র ময়রা, মানে রামকৃষ্ণ, ইন্দ্র এদের কলকাতার বাগবাজার অঞ্চলে দোকান ছিল, চিনির কারবার ছিল, মিষ্টির দোকান ছিল। এদেরই একটি দোকানে শিক্ষানবিশ হিসেবে চাকরি করতে আসে এই নবীন ময়রা, নবীনচন্দ্র দাস। এবার কি হয়, একটা জিনিস সে দেখছে বা জানছে, তারপর সে নিজের যে বুদ্ধি, নিজের যে ধরো, বাঙালির তো খুব একটা উদ্ভাবনী শক্তি আছে, সবকিছুর মধ্যে বাঙালি এক্সপেরিমেন্ট করতে চায়। এইরকম ভাবে ধীরে ধীরে কি হয়েছে, যে রসগোল্লাটা ডেভেলপ করেছে। তখন আটহীন ছানা হতো, বাঙালি খুব মিহি ছানা কাটতে পারতো না, বা আমরাও যে ধরো বাড়িতে যে ছানা কাটা হয় লেবু টেবু দিয়ে, খুব একটা মিহি তো নয়। এবার ওই মিহি ছানাতে পাক আসবে না, আট আসবে না, ছেড়ে যাবে। এইখানে তখন তোমার পর্তুগিজদের অবদান, ওই যে বললাম দিবে আর নিবে, মিলিবে মেলাবে, ওদের থেকে বাঙালি শিখলো কি করে মিহি আটযুক্ত ছানা কাটতে হয়। ওই জন্য ছানার একটা নাম কটেজ চিজ। আচ্ছা। ওরা কি করতো, ওরা ওই ছানার জলে ছানা কাটতো, মানে এটা মানে পরবর্তীতে আমি জেনেছি, মিষ্টি নিয়ে কাজ করতে করতে দীর্ঘক্ষণ, বা বাড়ির পাকশালা হেসেল টেসেলের যারা রান্না বান্না করে তাদের সঙ্গে কথাবার্তা বলে, যে ভিনিগার, তাতে খুব ভালো ছানা কাটা যায়, লেবুতে হয় না। ঠিক সেরকম ছানার জল ইটসেলফ, যেমন দইয়ের ছাঁচ বসানো হয়, সেরকম ছানার জলটাও তাই। দুধের মধ্যে যদি তুমি ছানার জল দিয়ে দাও, খুব ভালো ছানা কাটা যায়। বহু মিষ্টির দোকানে এটা ব্যবহার করে, দেখবে। ওই এখন শহরে তো খুব একটা দেখা যায় না, আমি অনেক মফস্বলের দোকানে দেখেছি যে ওই ধুতির কাপড়গুলোতে বা সাদা কাপড়ে ছানা রেখে ঝুলিয়ে দিচ্ছে, টপ টপ করে জল পড়ছে, ওই জলটা কালেক্ট করছে, সেটা দিয়ে ছানা হচ্ছে। ওইভাবেই মিহি ছানা। এরকম একটা ময়রার গল্প আছে আমার ছোটবেলার, মানে আমি ছোট করে বলি যে আমার দাদু, মানে মায়ের বাবা, তার সঙ্গে আমি বাজারে যেতাম। তো একজন ময়রা ছিল, তার নাম জহর। আচ্ছা। ভেবে বসে। তো জহরকে ওরকম, মানে সেও বয়োজ্যেষ্ঠ, ধরো দাদুর বয়সী, তাকে দাদু ডাকতো জহর, ওরকম ডাকলো বাজারে। আমি গেছি দাদুর সঙ্গে, বেঞ্চে বসেছি, ওরকম সেই রকমই দোকান, পুরোনো দিনে যেরকম হয়, কাঠের বেঞ্চ। তো আমার কথা বললে, এসছে মিষ্টি দে, কি দিতে হবে সব সে জানে, এরকম সম্পর্ক আর কি। তো জহর আবার তার একজন অ্যাসিস্ট্যান্টকে ডাকলো, অমল বলে। সে ভদ্রলোককে আমি সারা জীবন দেখেছি বেঁকে হাঁটছে, কোনো রকমের, মানে যেন শক্তি নেই, হাঁটতে পারছে না, মিষ্টি চেয়ে যেন খুব পাপ করে ফেলেছি, এত তার মানে আলস্য। সে একটা প্লেট বার করলো, তাতে খুব ধারওয়ালা একটা চামচ, দুটো লেডিকেনি, দুটো রসগোল্লা। সে অমৃতের স্বাদ, সে স্বাদ, মানে এখন দাদুও নেই, এরা আছে কিনা বেঁচে থাকার কথাও নয়, দোকানটাই আছে কিনা জানি না।
তো কিন্তু 7টা আছে। 7টা আছে। ওই বাজারে দাদুর সঙ্গে আমি নিয়মিত বাজারে যেতাম সকালবেলা, যেহেতু আমার বেলায় স্কুল ছিল, সকালে যেতে পারতাম। আর ওই 2টো রসগোল্লা 2টো লেডিকে নিয়ে যেতাম। এবার যখন আমার মাসির ছেলেরা আসতো তখন ওরাও সঙ্গী হতো, ওরাও সেই স্বাদ পেত। এবার ওদের অতটা মনে আছে কিনা আমি জানি না, কিন্তু মানে এইরকম ভাবে রসগোল্লা মনে হয় আমাদের আবেগে মিশে গেছে। পরীক্ষায় পাশ করলে রসগোল্লা, কারুর সন্তান জন্মালে রসগোল্লা, ভোটে জিতলে রসগোল্লা, সবেতেই রসগোল্লা কোনো সুখবরে তো রসগোল্লা আছে। আছেই। আচ্ছা, আমি যেটুকু জানি তোমাকে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে তোমার এই মিষ্টি নিয়ে হুম। রিসার্চ করার এই ব্যাপ্তিটা বিশাল। এই বিশাল না, না ক্ষুদ্র বিশাল, যায় না। আমি জানি, কিন্তু এখানে আমার আরেকটা প্রশ্ন করতে তোমাকে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে সন্দেশ, এই সন্দেশ নামটা এলো কিভাবে? যদি তোমার ঝুলি থেকে একটুখানি আমাদের দর্শকদের শোনাও। হ্যাঁ, বের করছি ঝুলি থেকে। সন্দেশ মানে কি, তোমার কি মনে হয়? সন্দেশ কথাটা হিন্দিতে তো আছে, সন্দেশ কি হয়? মানে কিছু পাঠানো, খবর পাঠানো, সংবাদ। হ্যাঁ সংবাদ থেকেই সন্দেশ এসছে। হ্যাঁ হ্যাঁ, কিরকম বলছি, ধরো এটা এরকম সময়ের কথা বলছি, ওই চৈতন্যদেব বা তার আশেপাশের বা একটু আগের সময় বাংলায়। তখন লোক চুল কাটতে বাড়িতে যেত, আচ্ছা, নাপিত আর কি। তো প্রাচীন বাংলায় এই নাপিত যারা ক্ষৌর কর্ম করতো তারা বাড়িতে বাড়িতে যেত, মানে সেলুনে মানুষ যেত না, দুয়ারে সেলুন ছিল, আচ্ছা সেলুন বাড়িতে আসতো। হ্যাঁ। এবার কি হতো, তো এদের লৌকিক সাংবাদিকের একটা মর্যাদা দেওয়া হতো। কিরকম মানে সাংবাদিক অর্থে কি, যে ধরো কারুর কোনো খবর, এবার যে নাপিত সে আজকে একটা কথার কথা বলছি পলাশপুর গ্রামে যাবে, পটাশপুর গ্রাম থেকে, তো ওই গ্রামের লোকরা বললো ওই গ্রামে আমার অমুক অমুক আত্মীয় বন্ধু টন্ধু আছে, এদের এই খবরটা দিয়ে দিও যে আমার বাড়ির বড় ছেলের ছেলে হয়েছে। আচ্ছা, এদের মুখে মুখে খবর যেতে শুরু করলো, এরকম একটা ট্র্যাডিশন ছিল। এবার কি হতো, নাপিতদের যখন খবর পাঠানো হতো, সুখবর ধরো, তখন তো শুধু যাবে না, সঙ্গে একটা মিষ্টি দিতে হবে। এবার রসের মিষ্টি বা অন্য কোনো মিষ্টি দিলে সেটা নষ্ট হয়ে যেতে পারতো বা ছড়িয়ে টড়িয়ে যেত, মানে একটা বিশ্রী কাণ্ড হতো। সেই জন্য কি করলো, যে ওই থালার বদলে, মানে রসের মিষ্টির বদলে শুকনো মিষ্টি বা এক ধরনের মিষ্টি দেওয়া শুরু হলো। কেন এক ধরনের বলছি, পরে আসছি। এবার দেখা গেল ওরা যখন খবর নিয়ে যাচ্ছে, সেই লাল কালিতে লেখা খবর, সুতো দিয়ে বেঁধা, তার সঙ্গে মিষ্টি, এইবার মিষ্টি কমে যেতে শুরু করলো, মানে ও বেটা খাচ্ছে খবর দেওয়ার বদলে। তখন কি করতে হবে, তখন করতে হবে যে খবরের সঙ্গে যে মিষ্টি পাঠাবো সেটা আমি হাঁড়িতে দিতে শুরু করলাম। আচ্ছা, হাঁড়ির জন্য সরা এলো, সরা আর হাঁড়ির মুখ আটকানোর জন্য একটা ব্যবস্থা এলো, ওটাকে বলতো ওলোপ দেওয়া, ওলোপ, যেটা থেকে কুলুপ আটা প্রবাদটা এসেছে। আচ্ছা, এইবার খবর আর মিষ্টি একসঙ্গে আসছে, তো সেই মিষ্টির কি নাম হবে? সন্দেশ। আচ্ছা, এইভাবে সন্দেশের জয়যাত্রা শুরু হলো। এবং চৈতন্য চরিতামৃতে, এক্সাক্ট লাইন কোট করছি না, কিন্তু একাধিক জায়গায় তুমি সন্দেশ মিষ্টি খাবার হিসেবেও পাবে, আবার সন্দেশ সংবাদ হিসেবেও পাবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বহু ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন মানুষের নামে মিষ্টির নাম হয়, এখনো হয়, এই ট্রেন্ডটা এলো কিভাবে? কি বলবো, এক কথায় বলতে গেলে এটা মানুষকে খুশি করার ট্রেন্ড, তুষ্ট করার ট্রেন্ড। আচ্ছা, এবার এলাবোরেটলি যদি বলো, তাহলে দেখবে টাইম লাইনটা দেখতে হবে, যে কখন থেকে শুরু হলো এই যে মানুষের নামে মিষ্টির নাম দেওয়া। এটা মোটামুটি 20 শতক থেকে শুরু হয়েছে। আচ্ছা, মানে এই ধরো 1930-40 বা 20 এরকম সময় থেকে। কিরম হলো, ধরো কেউ এসছে, কোথাও এসেছে, ধরো তোমার বাড়িতে এসেছে, তুমি তাকে আপ্যায়ন করবে। এবার কেউ কলকাতায় আসছে, কেউ বাংলায় আসছে, তার আগমনকে সেলিব্রেট করার জন্য আমার একটা মিষ্টি বানাতে ইচ্ছা হলো। এবার সেইটা যদি আমি তার নামে নাম দিই, তাহলে কি হবে, সে খুব খুশি হবে, প্রীত হবে, প্লিজড হবে, আমার কোনো একটা কাজ হবে, হয়তো রায়বাহাদুর দিয়ে দেবে। বা আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরো কোনো বিখ্যাত ব্যক্তি, মানে সে সূর্য সম, এবার তার আলোয় অন্যরা আলোকিত হবে। আমি যদি একটা নাম দিয়ে দিই শুভঙ্কর সন্দেশ, আরে 10টা লোক তো চিন্তা করবে
যে কি আছে রে বাবা সন্দেশে, হঠাৎ শুভঙ্কর সন্দেশ, ভাই শুভঙ্কর কে, এই ভাবতে ভাবতেও বিক্রি বেড়ে যাবে। এইরকম করে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে নিতান্ত ময়রাদের উদ্দেশ্য বা ময়রা বা মোদক যেই আছে তার উদ্দেশ্য হলে সেই লোকটাকে সম্মান জানানো, তাই করেছে ভালোবাসা থেকে, এরকম নজিরও আছে। যেমন ধরো যখন শার্লট ক্যানিং আসছে, লেডি ক্যানিং আসছে, আমি এই প্রশ্নটা তোমাকে করতাম, তখন ভীমনাগ কি বানালেন, একটা মিষ্টি বানালেন, সেই মিষ্টিটার নাম দিলেন লেডি ক্যানিং এর মিষ্টি। মিষ্টিটার কোনো নাম নেই, লেডি ক্যানিং এর আগমন উপলক্ষে বানিয়েছি, তাই নাম দিলাম লেডি ক্যানিং এর মিষ্টি। সেই থেকে লেডি ক্যানি হয়ে গেল, লেডি কিনি হয়ে গেল, কত উচ্চারণ। যেমন ধরো আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, তার খুব বড় পাঞ্জা ছিল হাতের, উনি মুঠো মুঠো সন্দেশ খেতেন। এইবার ভীমনাগদের ইচ্ছা হয়েছে ওর নামে একটা মিষ্টি করি, নাম দিয়েছে আশুভোগ। হ্যাঁ, নবকৃষ্ণ গুইদের একটা মিষ্টি আছে নেহেরু ভোগ, সেটা মতিলাল নেহেরুর কলকাতা আগমন উপলক্ষে বানিয়েছে। তার আগে মিষ্টির একটা অন্য নাম ছিল। আচ্ছা, তার পরবর্তীকালে এটা ওনাকে দিয়েছে। আচ্ছা, ওকে ওনাকে, আমি কিন্তু ওকে বলি কারণ ওকেটাই শুদ্ধ বাংলা। ওই চন্দ্রবিন্দু আছে, লোকে না লিখে ফেলে অপমান করে ওকে বলছে, এরকম হয়েছে উদাহরণ, তাই বল। ঠিক ঠিক। যাই হোক, মিষ্টির সঙ্গে সঙ্গে ব্যাকরণেরও একটা পাঠ হয়ে যাচ্ছে। আসলে লেখক তো না বলে থাকতে পারি না। যাই হোক, ওই পেস্তা বল গোছের একটা মিষ্টি ছিল পেস্তা সন্দেশ, সেটা ওই ওর নামে চলে যায়। রিসেন্ট আমি কলকাতায় একটা মিষ্টি নিয়ে কাজ করেছি, ওনাদের সঙ্গে, দোকানের নামটা বলছি না, লিখেছি। সেই মিষ্টিটার নাম মাদার ইন্ডিয়া। হ্যাঁ, আচ্ছা, মাদার টেরেসার স্মরণে ওটা তৈরি। নেতাজির নামে এরকম ছিল সুভাষ বোস, এরকম বহু, এবং এই ট্রেনটা না কম বেশি আছি। ঠিক। আচ্ছা, নিকুতি, জল ভরা, রসকদম্ব, সীতাভোগ, এই নামগুলো কিভাবে এলো? এক একটার এক এক রকম কাহিনী, এক একটার এক এক রকম গল্প, খুব চমৎকার গল্প। আমরা একটু শুনি। যেমন ধরো জল ভরা গল্পটা মোটামুটি সবাই জানেন, যে সূর্যকুমার মোদক বানিয়েছিল তেলেনিপাড়ার জমিদার বাড়ির আদেশে বা অনুরোধে, যাই বলো, গিয়েছিল জামাই ঠকানোর মিষ্টি, জামাইকে ঠকাতে হবে, ওনারা মিষ্টি বানাও। তো জল ভরা নিয়েছে, জল ভরার মধ্যিখানে জল ভরেছে, জলটা হচ্ছে গরমকালে থাকে গোলাপ জল, এটা অনেকে জানে না এখনো। ওরা কনৌজ থেকে আনে বলে বলেন, সত্যি মিথ্যে জানি না, সত্যিই হবে না, এত বড় ব্র্যান্ড যখন, মজা করে বললাম। আর শীতকালে দেখো, পলিটিক্যালি আমাদের কারেক্ট থাকতে হবে, কে কোথায় কখন মামলা টামলা করে দেবে ভয়ানক। যাই হোক, আর শীতকালে থাকে নলেন গুড়, নতুন গুড়। জল ভরা ছোট বড় বিভিন্ন আকৃতিতে আছে। জল ভরা খুব ফেমাস একটা মিষ্টি, সর্বত্র পাওয়া যায়, কিন্তু সূর্যকুমার মোদককেই আমরা জল ভরার আবিষ্কর্তা হিসেবে ধরে নিয়েছি। ইতিহাসের প্রমাণ তাকেই ইঙ্গিত করছে জল ভরার আবিষ্কর্তা হিসেবে। যেমন কলকাতার বহু দোকান জল ভরা বানায়, ভালো বানায়। এই কি হলো, যে জামাই খেতে গিয়ে জলটা বেরিয়ে টেরিয়ে পড়লো, এতে শালি শালার যারা ছিল, শ্বশুর শাশুড়ি, সব ভেসে টেসে গড়িয়ে গেল। এরকম ভাবে জল ভরা আবার অনেক মিষ্টির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। কিরকম? যেমন ধরো এই অমৃত কুম্ভ বা অমৃত কলস, কেসি দাসের একটা জনপ্রিয় মিষ্টি। কেসি দাস কিন্তু আমাদের কোনো টাকা দেয়নি, হ্যাঁ, ফ্রিতে আমরা প্রচার করছি, কারণ মিষ্টিটা অত্যন্ত ভালো এবং আমরা খেতে ভালোবাসি বলে। তো ওরা ওরকম ভেতরে গুড়ের, নলেন গুড় ভরে। আমার মনে হয়েছে যে মেকানিজমটা একই। ওরা আবার সেই দেখলাম করেছে, ক্রিসমাসের সময় চকলেট বেল গোছের একটা কিছু মিষ্টি করেছে, তার ভেতরে ওরকম নলেন গুড় আছে। ফলে এরকম বহু মিষ্টির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। রসকদম্বর কথা এলো, রসকদম্ব মালদার মিষ্টি, দেখে তুমি মনে করবে যেন একটা কদম ফুল, বাইরে দানা দানা দানা, যেমন ছোট্ট ছোট হোমিওপ্যাথিক ওষুধ হতো গ্লোবিউল বলে, ওরকম করা, ভেতরে একটা ক্ষীরের স্তর, তার ভেতরে একটা রসগোল্লার মতো মিষ্টি। ওটাও বলে ওরা 500 বছর, কিন্তু আমার মনে হয় না ওটা 500 বছর বয়স, কারণ সবকিছুই তো 500 হতে পারে না। যাই দেখছি সেই 500 ইতিহাসে 500 বছর আগে হলে সে সময় ভেতরে রসগোল্লাটা আসবে কোথা থেকে, বা ওরকম চিনি আসবে? এই জায়গায় ইতিহাসটা একটু ঘাটা আছে, এটা একটা মিসিং লিংক। হ্যাঁ, এটা হয়তো পরবর্তীতে হয়তো রসকদম্ব অন্য রকম ছিল, সেটা ইভলভ করেছে। হ্যাঁ, এটাও হতে পারে।
মালদার মিষ্টি ওরকম কেলি কদম্ব গাছের তলায় যখন রূপ আর সনাতন গোস্বামীকে দীক্ষা দিচ্ছিল চৈতন্যদেব, সেই সময় এটা এসছে। এবার এই রসকদম্ব থেকে দেখো ডেভেলপ করেছে ক্ষীর কদম্ব, পোস্ত কদম্ব। বেসিক কনসেপ্টটা রসকদম্বের মতো। নিকুতি, নিকুতি মানে এটাও একজন মানুষের নামে নাম। তাই নাকি? হ্যাঁ, প্রচলিত কিংবদন্তি তাই, যে কোনো এক ময়রা সে দোকান থেকে বাড়ি গেছিল দুপুরে খেতে, তার মেয়েকে বলেছে তুই দেখিস দোকান। এইবার মেয়ে চিন্তা করেছে ঠিক আছে দেখবো। কি করবে মেয়ে, অল্প বয়সী মানে কিশোরী, সে কি করছে ওই ছানার লেচি টেচি কেটে ফেলতে শুরু করেছে। এসে দেখে একটা কিরকম একটা মিষ্টি হয়ে গেছে, কোনো আকৃতি নেই, কিছু নেই, তার হয়তো খুব বকে হচ্ছে বাবা তার। এবার বাস স্ট্যান্ডের কাছে কোথাও দোকানটা ছিল শান্তিপুরের, তো লোকজন এসে বলেছে মিষ্টি দাও মিষ্টি দাও, এটা কি মিষ্টি, এরকম বলে উনি ওই মিষ্টিগুলো বিক্রি করে দিয়েছে। এবার পরের দিন তারা এসে আবার ওই মিষ্টিটাই খুঁজছে। এবার নাম কি হয়, ওই মেয়েটির নাম হয়তো নিকুতি ছিল, সেখান থেকে মিষ্টির নাম নিকুতি হয়ে গেছে এইরকম। এবার নিকুতির, যখন আমি নিকুতি নিয়ে গবেষণা করেছি, এটা প্রচলিত কাহিনী, এর অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এর অনেক মানে কি বলবো শাখা প্রশাখা তো থাকেই একটা গল্পের, তার অনেক রকম ভ্যারাইটি থাকে, মানে একটা গল্প এক এক রকম ভাবে ভেঙে যায় মানুষের কাছে। তো মোদ্দা কথা ইতিহাসটা কাছাকাছি এরকম। এবার নিকুতি, যে নিকুতি শান্তিপুর রানাঘাটে পাওয়া যায় বা জনাইয়ে পাওয়া যায়, সেই নিকুতি কিন্তু আকৃতিতে একটু লম্বাটে, কলকাতার নিকুতির মতো নয়। না, শান্তিপুরের ময়রারা কলকাতার যে আমরা নিকুতি খাই ছোট ছোট নিকুতি, ওগুলোকে বলে বাদা নিকুতি, একটু গোল ধরনের, ওই দেখতে অনেকটা সেই খেজুরের মতো। আর ওদের নিকুতি হচ্ছে একটু লম্বা লম্বাটে। এবার মানে আমি একটা মজার লাইন লিখেছিলাম আমার বইতে, যে নিকুতি যত শহরের দিকে এগোচ্ছে নিকুতির আকার ছোট হচ্ছে, মানে গ্রামের মানুষের মন বড়, শহরের মানুষের মন ছোট, সেরকম করে নিকুতি যত কলকাতার দিকে এগোচ্ছে তত যেন ছোট হচ্ছে। আর ওদের নিকুতি আবার খুব মশলাদার, ওরা গোলমরিচের মানে আস্ত গোলমরিচ টোলমরিচ দেয় নিকুতির মধ্যে, এটা খুব ভালো ব্যালেন্স হয়, মানে গোলমরিচ ইটসেলফ খুব ভালো একটা টেস্টি জিনিস। এটা যদি পুরো মিষ্টির মধ্যে, ভাজা মিষ্টির মধ্যে একটু গোলমরিচ পড়ছে, সেটা তোমার দাঁতে ভাঙছে, ভালো একটা ফ্লেভারের জন্ম, ব্যালেন্স হয়ে যায়। বর্ধমানের সীতাভোগ, সীতাভোগ তো মানে সীতাস চাল থেকে সীতাভোগ, সেই চালের গুঁড়ো, সীতাস চালের গুঁড়ো, বর্ধমানেই বিখ্যাত। বর্ধমানেই বিখ্যাত। যেমন বলছিলাম না যে ট্রেন্ড, যেমন মিহিদানা ওরকম কার্জনের বর্ধমান যাওয়া উপলক্ষে তৈরি হয়েছিল। দুটো জিনিস বানিয়েছিল, কার্জন গেট, আর একটা ময়রাকে ডেকে বলে যায় ও আসছে, সাহেব আসছে, রাজা বলেছে কিছু একটা বানান বা বানা, ও বেচারা হাজির করেছে। আচ্ছা, এতগুলো মিষ্টির কথা বললাম, যেটা না জিজ্ঞাসা করলে অডিয়েন্স বলবে, আবার কমেন্ট করবে, সেটা হচ্ছে যে ল্যাংচা কিভাবে এলো? এও এক বিশাল গল্প। মানে ল্যাংচার অন্তত আমি বর্ধমান চত্বরে, বর্ধমান এবং নদিয়া এই চত্বরে ল্যাংচা নিয়ে 5-6 রকম গল্প শুনেছি। মানে সব গল্পের সারবস্তু এক করে যেটা হয় সেটা হচ্ছে ল্যাংচা যে বানিয়েছিল সে একটু খুঁড়িয়ে হাঁটতো। আচ্ছা, মানে এবার ওই কানা খোড়া বলে অবজ্ঞা করা ঠিক নয়, কিন্তু কি করবে, বাঙালির স্বভাব না, বাঙালির আগে সব পাড়াতেই একটা কেলটু থাকতো, একটা মানে কি বলবো চেহারার বিবরণী লোক থাকতো, তখন আমরা এত ধরতাম না, বডি শেমিং টেমিং কিছু ছিল না। যাই হোক, তো সেই ভদ্রলোক তখন পদ্মলোচন বলা, হ্যাঁ সেই ভদ্রলোক, এরকম অনেক কিছু, অনেক লোচনী আছে। তো সেই ভদ্রলোক পায়ে একটু খুঁড়িয়ে হাঁটতো, তা কোথায় মিষ্টি খেয়েছো, এই ল্যাংচা কারিগর বানিয়েছে। কেউ বলেছে সাহেব এসে জিজ্ঞেস করেছে মিষ্টির নাম, লোকে ভেবেছে যে ময়রা বানিয়েছে তাকে জিজ্ঞেস করছে, তাই বলে দিয়েছে ল্যাংচার নাম, সেই হবে ল্যাংচা। আবার কেউ বলেছে যে রানীমা এসে জিজ্ঞেস করেছে কে বানিয়েছে, ওই ল্যাংচা ময়রা আছে, সে পা খুঁড়িয়ে হাঁটে, তার নাম বলেছে, এইভাবে ল্যাংচা এসেছে। মানে কৃষ্ণচন্দ্রের রাজ পরিবারের কোনো একটি মেয়ের সঙ্গে, মানে দুটো পরিবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, কৃষ্ণনগরের রাজ পরিবারের সঙ্গে বর্ধমানের রাজ পরিবার। আচ্ছা, হ্যাঁ, এবং হয় এদের ঘরের মেয়ে নয় ওদের ঘরের মেয়ে, কেউ একটা ওই ল্যাংচা খেয়ে খুব প্রীত হয়, তো তখন খোঁজ কি মিষ্টি কে বানিয়েছে, ওই করতে করতে এরকম লেংড়ে হাটে, লেংচে হাটে, এরকম কোনো ময়রা থেকে যে মিষ্টি
সেইভাবে তার নাম এসে পড়ে এবং মিষ্টিটার নাম ওইভাবে এসে পড়ে, আর কিছুই না। মানে এটাও মিষ্টি হিসেবে নাম নয়, কে বানিয়েছে সেই হিসেবে, যেমন নিখুতির গল্প কে বানিয়েছে বা কান। আচ্ছা, তাহলে গুপো সন্দেশ? গুপোর অনেকগুলো ভ্যারাইটি আছে। গুপো হচ্ছে বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টি, নাম পাওয়া মিষ্টি। গুপ্তিপাড়া বাংলাকে অনেক দিক থেকে সমৃদ্ধ করেছে, হুগলির গুপ্তিপাড়া। কারণ গুপ্তিপাড়ায় আমরা জানি প্রথম বারোয়ারি পুজো শুরু হয়েছিল, যদিও সেটাও দুর্গা পুজো নয়, এটা বিন্দুভাসিনী দেবীর পুজো। তো এই চাঁদা ফাদা কনসেপ্ট সব গুপ্তিপাড়া জন্ম দিয়েছে। হ্যাঁ, চাঁদা ঝাড়ার কনসেপ্টও গুপ্তিপাড়া জন্ম দিয়েছে। মানে ওই প্রথম যে পুজো, বারোয়ারি পুজো, সেখানেও চাঁদা চুরি করে ব্রাহ্মণরা পালিয়ে টালিয়ে গেছিল, সে গল্প আছে, ঐতিহাসিকেরা লিখে গিয়েছে। আচ্ছা, যাই হোক, তো গুপ্তিপাড়ায় যে সন্দেশটা এলো সেটা হচ্ছে গুফো। গুফো হচ্ছে একটা মন্ডার মতো দেখতে, যারা গুফো খাননি তাদের জন্য বলছি, কিন্তু দু অর্ধেক, মানে দুটো মন্ডা চেপে করা হয়েছে, কিন্তু মন্ডার মতো অতটা শক্ত নয়। গুফো সন্দেশ খুব নরম। আচ্ছা। গুফো গুপ্তিপাড়া থেকে, হুগলির গুপ্তিপাড়া থেকে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তো, এবং পানিহাটিতেও গুফোর একটা ভ্যারাইটি আছে। আচ্ছা। স্বামীজির যে ভাই, তার লেখাপত্র, মানে মহেন্দ্রনাথ দত্তের লেখাপত্রে পেনেটির, পানিহাটিকে তখন পেনেটি বলা হতো, পানিহাটির গুফোর কথা উল্লেখ আছে। এবং পানিহাটির বেশ কিছু দোকানে এখনো গুফো পাওয়া যায়। চিনিরও গুফো হয়, আবার গুড়েরও হয়। গুফো মিষ্টিটা খুব, মানে সন্দেশ মন্ডার মতো দেখতে, নরম পাকের। এবার গুপ্তিপাড়া থেকে গুফো নামটা হতে পারে, এটা একটা কারণ। আবার কিছু কিছু লোক বলে এই সন্দেশটা খেতে গিয়ে নাকি গোফে লেগে যেত, এত নরম। এখন অতটা নরম করতে পারেন না এখনকার ময়রারা। মানে এই ঘটনা আমি বহু ময়রার সঙ্গে কথা বলেছি আমার লেখার সুবাদে, তারা এক কথা বলেছে, সে দুধ আর নেই, সে অমুক আর নেই, সে তমুক আর নেই। এটা তুমি পারো না, তোমায় কে না করে যে একটা গরু পুষে দুধ থেকে সেখান থেকে ছানা বের করতে, তুমি পারো না বা তুমি জানো না। এবার বলে যে গোফে লেগে যেত, সেখান থেকে গুফো নাম আসতে পারে। এবার আমার যেটা অনুমান সেটা হচ্ছে গুপ্তিপাড়াই ঠিক, এবং গুপ্তিপাড়া থেকে যেভাবে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছিল, মানে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছিল, মানে গুফো নৌকায় করে গুফো আসতো, এরকম উদাহরণও আছে। আচ্ছা। হ্যাঁ, এই দক্ষিণেশ্বরের উদ্বোধনে যখন পুজো হচ্ছে, তখন এই গুফো সন্দেশ টন্দেশ প্রচুর পরিমাণে মানুষকে দেওয়া হয়েছে, ব্রাহ্মণদের দেওয়া হয়েছে খেতে। হ্যাঁ, বেশ জনপ্রিয়। গুফো নিয়ে কাগজে লেখাপত্র হয়েছে সেই সময়। নৌকা করে মিষ্টি আসছে, ভাবো কি ব্যাপার, কত তার ব্যাপ্তি, মানে কি ডিমান্ড। এইবার ওইখান থেকে গুফো গঙ্গার পশ্চিম পার থেকে পূর্ব পারে ছড়িয়ে কোনোভাবে পানিহাটিতে চলে এসেছিল, কারণ পানিহাটিও একটা পুরনো জনপদ, প্রায় 400-500 বছরের। এবার সেখানকার দোকানদারদের মধ্যে ইভলভ করেছে। পানিহাটিতে অদ্ভুত একটা মিষ্টি আছে, আমি পেয়েছি রামচাকি বলে, আর কোথাও পাইনি। ওখানেই পাওয়া যায়। এরকম কয়েকটা লিমিটেড দোকান বানায়, ওরা গোল একটা চাকতির মতো দেখতে, রামচাকি লেখা আছে। আচ্ছা। আমি শুনেছি জনশ্রুতিতে যে রামকৃষ্ণ পরমহংসদেব ওটা খেয়েছিলেন। এবার রামকৃষ্ণ পরমহংসদেব পানিহাটিতে গেছিলেন তার একাধিক উদাহরণ আছে, নজির আছে, ইতিহাসে মানে ডকুমেন্টেড প্রুভেন ইতিহাস রয়েছে, উনি গেছিলেন, প্রমাণ আছে, মানে খেতেও পারেন। আচ্ছা, তোমার এত রিসার্চ ওয়ার্কের মধ্যে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে কেক পেস্ট্রি বাংলার মিষ্টিকে হারিয়ে দিচ্ছে? না, হারিয়ে দিতে পারবে না, কোনোদিন পারবে না। হারিয়ে দিতে পারলে এখনো, মানে গত 2 বছরে ধরেই হয়েছে, বলরাম মল্লিক বা কেসি দাসদের মিষ্টি সন্দেশ পৃথিবীর সেরা ডেজার্টের তালিকায় জায়গা করে নিত না। করেছে, লাগাতার করছে। বা এই এত মিষ্টি গোটা জগতে, মানে রসগোল্লা, বাঙালির একটা পরিচয় হয়ে গেছে রসগোল্লা। এবার নন বেঙ্গলি লোক এসে বলছে আমি রসগোল্লা খাবে, বাঙালি এরা গড়িয়ে পড়ে যাচ্ছে, হা যেন কি বলছে, কি ভয়ানক কথা, অমৃত কথা বলছে। সেটা নয়, বাঙালির পরিচয় রসগোল্লা হয়েছে, এর মধ্যে তো কোনো ভুল নেই। গোটা বিশ্বকে বাঙালি রসগোল্লা খাইয়েছে। এইবার রসগোল্লা, সন্দেশ, এগুলোকে কেউ কোনোদিন হারাতে পারবে না, যতই কেক পেস্ট্রি আসুক। হ্যাঁ, একটা কি হয় যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কিছু বদল আসে। এখন দেখো, মানুষের 1 মান্থ অ্যানিভার্সারি, 1 আওয়ার অ্যানিভার্সারি, হ্যাঁ 1 মিনিট অ্যানিভার্সারি, তারপর হচ্ছে 7 থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুতে থিম কেক হয়, হ্যাঁ না হয় তা না হয়। মানে এগুলো কি, এগুলো না
অনেকটা হয়ে গেছে যে ফিয়ার অফ মিসিং আউট থেকে। ফোমো বলে একটা কথা আছে না, যে আজকে আমার এই উৎসব বা আমার এই আনন্দের দিন, এদিন যদি আমি একটা কেক কেটে একটা ইনস্টাগ্রামে পোস্ট না করতে পারি, আমি ভাই পিছিয়ে পড়ব। আচ্ছা, কেকটা ঢুকলো কি করে? তোমার কি মনে হয় যে এই সব এটা কিছু কলোনিয়াল একটা হ্যাংওভার কেক, আর কিছুই নয়। কেকের যদি তুমি জয়যাত্রা দেখো, তাহলে দেখবে মোটামুটি কেককে বাঙালি চিনতে শুরু করেছে বা ভারত ভূখণ্ড চিনতে শুরু করেছে 300-350 বছর। আচ্ছা, এবার ধরো কি এখনো প্রচুর মানুষ আছে যারা সারা বছরে একটা দিন কেক খায়, ক্রিসমাস। বড়দিন। তারা জানে না কেক কি জিনিস, এরকম আছে। সমাজ তো সবাইকে নিয়েই না। এবার কেউ আছে যে একদম গরিব শ্রমজীবী মানুষ, তার হয়তো ওই একটা কোনো 5 টাকা 6 টাকার কেকে সকালবেলার ব্রেকফাস্ট হয়, বা 12টা অবধি সে একটা কেক একটা চা খেয়ে থাকে। মানে এটা পকেট ফ্রেন্ডলি ফুড, তো সেইভাবেই জনপ্রিয়তা বেড়ে গেছে। আর সমাজের ওপর অংশ যাদের রুজি রুটি নিয়ে চিন্তা নেই বা কম, তারা কেকটাকে ওইভাবে সেলিব্রেশন বা বাইরে যা দেখছে, মানে আমাদের তো খুব স্বভাব আছে যে যেটা আমরা দেখছি সেটাই নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে Implement চেষ্টা করে করছি। সেটা হলেও কি, খাপ খেলেও কি খেলো না, সেটা আলাদা বিষয়। এরকম ভাবে এসেছে। জন্মদিনে আগে কেক ছিল শুধু, এখন আনুষঙ্গিক অন্যান্য কিছুতেও কেক এসে গেছে। হয়তো আমরা কোনোদিন দেখবো শ্রাদ্ধেও কেক কাটা হচ্ছে। মৎস্যমুখীতে ওই ভাতসরা যে দেওয়া হয় মৃত মানুষটিকে, সেটা দেওয়ার আগে কেক কেটে দেওয়া হচ্ছে, এটা আমরা দেখতেই পাই। তার মানে এই নয় যে রসগোল্লা দই মিষ্টি হারিয়ে যাবে, এদের কেউ হারাতে পারেনি, কোনোদিন হারাবে না এরা। মানে এরা তাদের জায়গাতে আছে, কেক পেস্ট্রি তাদের জায়গাতে। হ্যাঁ, এখনো তুমি বহু জায়গায় দেখবে যে গল্প আমরা শুনে এসেছি যে জায়গায় বসে 50টা রসগোল্লা 30টা রসগোল্লা খেয়ে ফেলে। অনেক মানুষ আছে। আমরা শুধু কলকাতার আশেপাশে শহরতলির, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ বা এগুলো দিয়ে দেখছি, এটা তো নয়। বিশাল বাংলা পড়ে আছে, সেখানে মানুষ কি করছে। ঠিক। আগে অতিথি এলে জল বাতাসা দেওয়া হতো, এখনো কোথাও কোথাও দেওয়া হয়। আচ্ছা, তুমি তো কাজের থ্রুতে তুমি এত জায়গায় ঘুরেছো, নর্থ বেঙ্গলের মিষ্টি কিরকম? খুবই ভালো, খুবই ভালো। যেমন ধরো এক এক জায়গার এক এক রকম। আচ্ছা, যেমন ধরো কোথাও লালমোহন, কোচবিহারের মন্ডা আছে, হ্যাঁ, ভেটাগুড়ির জিলিপি আছে, রাসমেলায় খুব বিখ্যাত। এরকম ভাবে মালদার কথা বললাম, রসকদম্ব আছে, কনসার্ট আছে। হ্যাঁ, একদম তুমি মাদারিহাটে চলে যাও, সেখানে আমাদের রয়েছে, কমলাভোগ রয়েছে, সেই মিষ্টির একটা অদ্ভুত গল্প। নর্থ বেঙ্গলের মিষ্টি খুব ভালো। চমচম আছে। আচ্ছা। আচ্ছা, ভারত ভাগ হওয়ার আগে কিছু মিষ্টি তো ছিল, মানে ওপার বাংলার কোনো মিষ্টি কি এপার বাংলায় বিখ্যাত, বা এরকম এপার বাংলার কোনো মিষ্টি ওপার বাংলায় গিয়ে বিখ্যাত হয়েছে, বা অখণ্ড ভারতের কোনো মিষ্টি? অখণ্ড ভারত অন্য জিনিস। অখণ্ড ভারত আর অখণ্ড বাংলা তো এক নয়। কারণ বাংলার বাইরে যে মিষ্টি, তারা তো চিনি ফিনি ব্যাপারটা বোঝেই না। ওদের কাছে মিষ্টি তো অন্য জিনিস। ওরা গুড়ের মিষ্টি বানায়, কেউ ধরো সুজি বানায়, অমুক বানায় তমুক বানায়। ওদের সঙ্গে তো তুমি ছানার মিষ্টি ওইভাবে মিলিয়ে পাবে না। এবার আমি তোমায় অবিভক্ত বাংলার মিষ্টির কথা বলতে পারি। কিরকম দেখো, কাঁচাগোল্লার জন্ম নাটোরে, দেশভাগ হয়েছে। কাঁচাগোল্লা এপারেও খুব বিখ্যাত। এপারে কোন দুটো জায়গার কাঁচাগোল্লা খুব বিখ্যাত দেখো, বনগাঁ এবং বসিরহাট। দুটো এলাকা দেখো কাঁটাতারের কাছে। তার মানে কি, এই যে স্বাদটা, এটা কাঁটাতার পেরিয়ে এসেছে এবং এখানের সঙ্গে মিশেছে। বনগাঁ এমন একটা সময় ছিল যে পদ্ম পাতায় কাঁচাগোল্লা দেওয়া হতো। আচ্ছা, এবং খুব বেশি দিনের কথা না, 9এর দশকেও এটা ছিল। মানে একদমই রিসেন্ট বলা যেতে পারে। এখন হয়তো কোথাও আছে কি নেই আমি জানি না, তবে 9এর দশকে ছিল, তার প্রমাণ উদাহরণ এগুলো আমরা পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, এরকম কাঁচাগোল্লা নামটা কি, যে ছানাকে ওই নেড়ে আর কিছু করা হচ্ছে না এবং গোল্লা পাকিয়ে পরিবেশন। এর থেকে কনসার্টের কথা একটু আগেই বললাম, উত্তরবঙ্গের মিষ্টি প্রসঙ্গে, ওটাও ওরকম কাঁটাতার পেরিয়ে ওই কনসার্ট যারা বানাতো, সেই মিষ্টি প্রস্তুতকারীরা, মোদকরা এইভাবে চলে এসেছিল।
পোড়াবাড়ি চমচম, বেলকোবার চমচম হয়েছে, এরকম ভাবেই হয়েছে। স্বাদের কোনো ভাগ হয় না, খাবারের কোনো ভাগ হয় না। এপার এবং ওপার বাংলা, এটা যতই ওপার বাংলা এখন অন্যরকম হয়ে যাক, আমাদের বিরুদ্ধে যাই বলুক, কিন্তু দুটো প্রদেশের বা প্রদেশ বলা ভুল, দুটো দেশের মানুষ তো মানে ভারতের এই প্রদেশ এবং বাংলাদেশ গোটা দেশ, মানুষ তো একই রকম, সেখানে ফসল, একই ওয়েদার, একই ভাষায় তারা কথা বলছে, ফলে তাদের টেস্টও তো একই রকম হবে। ঠিক। দেশভাগ যদি সবচেয়ে বেশি কাউকে এফেক্ট করে থাকে, তাহলে সেটা পাঞ্জাব এবং বাংলাকে। কিন্তু তাদের স্বাদ বদলে যাচ্ছে না। ওপারের কাসন পোড়া ঝোলও এপারে আমরা খাচ্ছি। সেই মানে কি বলবো, ইন্দুবালা একটা বড় উদাহরণ, যেভাবে খাবারকে দেখিয়েছে, খাবারের কোনো কাটাতার হয় না। কাঁচাগোল্লা যেমন নাটোর থেকে এপারে এসেও জয় করেছে, সারা পৃথিবীও সে জয় করতে পারে, কোনো সীমানা কেউ কিছুটা। আচ্ছা, এই এত মিষ্টির কথা যখন হচ্ছে, কামারপুকুরের সাদা বোঁদে খুব সম্ভবত জিআই ট্যাগ বোধহয় পেয়েছে। গত বছরই বোধহয় পেয়েছে। এইটা এলো কিভাবে সাদা বোঁদে? এর উৎসটা কি? হ্যাঁ, কামারপুকুর এবং জয়রামবাটি। হ্যাঁ, কামারপুকুর হচ্ছে আমাদের হুগলি জেলায়, জয়রামবাটি ঠিক তার পাশের গ্রাম, কিন্তু ওটা হচ্ছে তোমার বাঁকুড়ায় পড়ে। আচ্ছা। এইবার কামারপুকুর জয়রামবাটি খুব কি বলবো, খুব গরিব, দরিদ্র, পীড়িত এলাকা। এখনো দেখলে বোঝা যায়, মানে আমি হয়তো করোনার আগে শেষবার কামারপুকুর গিয়েছি, এখনো দেখেছি যে ওখানে কত সংকট আছে মানুষের মধ্যে। এইবার ওরা বেঁচে আছে কিন্তু ঠাকুর, মা, স্বামীজি, এই তিনজনের উপর ভরসা করে। পর্যটন, মানুষ কামারপুকুর কেন যান, মানুষ জয়রামবাটি কেন যান? ঠাকুর, মা, স্বামীজির যারা ভক্ত তারা যান, বা তাদের বাড়ি ঘর দেখতে যান। এবার সেইভাবেই ঠাকুরের কিংবদন্তির সঙ্গে সাদা বোঁদে ব্যাপারটা জুড়ে গিয়েছে। আচ্ছা। হ্যাঁ, কামারপুকুরে তোমার ওদের ওখানে ঠাকুরকে সাদা বোঁদে নিবেদন করা হয়, প্রসাদ হিসেবে দেওয়া হয়। আমি কামারপুকুরে সাদা বোঁদে আমি ওখানে গেলে একাধিকবার খেয়েছি। মানুষজন কিনে নিয়ে আসেন, কুইন্টাল কুইন্টাল সাদা বোঁদে হয় পর্যটন মরশুমে। লোকজন বেঁচে আছে রীতিমতো ওই সাদা বোঁদে বিক্রি করে। এবার বাংলার বহু অঞ্চলে স্থানীয় কৃষিকাজ আর খাবারকে বদলে দিয়েছে বা পরিবর্তন করেছে, মিষ্টিকেও বদলে দিয়েছে। কেমন দেখো, এক্ষুনি বুঝতে পারবে সাদা বোঁদে কি দিয়ে তৈরি হয় জানলে। বলা হয় রমা কলাই বা রম্ভা কলাই, সেটা হচ্ছে বরবটির বীজ। ও আচ্ছা। সেইটা গুঁড়ো করে তার মধ্যে আরো অনেক জিনিসপত্র দেয়। আমি প্রত্যেকটা মিষ্টি কিভাবে তৈরি হয় একদম কাছে বসে দেখালো এবং জিজ্ঞেস করে 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 জানা। এবার যেটুকু ময়রারা আমায় পারমিট করেন আমি সেটুকু পাবলিক করি বা লিখি। আমি বললাম মেন ইনগ্রিডিয়েন্ট, আমি বললাম প্রধান উপাদানটা বললাম, এর সঙ্গে আরো কিছু থাকে। তো ওই রমা কলাইয়ের বীজ থেকে যে বেসন হয় তাই দিয়ে সাদা বোঁদে তৈরি হয়, এখানে রং একদম ধপধপে সাদা। এবার ঠাকুর এবং মা শারদা, স্বামীজি নয়, ঠাকুর এবং মা শারদা জুড়ে যাওয়ার কারণে এই খাবারটা আরো মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ওই ট্রেন্ড, মিষ্টির ট্রেন্ড আমরা কথা বলছিলাম, সেই একই রকম ব্যাপার। ফলে এরকম বাড়তে বাড়তে থেকেছে। আর ওই স্থানীয় কৃষিকাজ মানে কি, ওখানে খুব বরবটির চাষ হতো। আচ্ছা। সেই থেকেই কেউ একজন বলেছে এইটা করলে কেমন হয়। মানে এটা তো আমাদের ওই যে বললাম যে আমাদের পাকশালাগুলো এক একটা ল্যাব, এক একটা গবেষণাগার। আমরা কাঁঠাল বিচি রেখে দিচ্ছি, কেউ শিমের বিচি রেখে দিচ্ছে, সেটা কেউ ডালে দিচ্ছে, কেউ পুড়িয়ে খাচ্ছে। ফিউশন এই ফিউশন বলতে মনে পড়লো যে এই যে ফিউশন মিষ্টি আসছে, এটাও তো এক ধরনের ট্রেন্ড। আমরা আজকে দেখছি রসগোল্লাই কত রকমের রসগোল্লা হচ্ছে, গন্ধরাজ থেকে শুরু করে অনেক কিছুই রসগোল্লা, প্রচুর ভ্যারাইটি আছে। কাঁচা লঙ্কার রসগোল্লা, কাঁচা লঙ্কার হচ্ছে, চকলেট হচ্ছে। ঠিক। তাহলে এই যে ফিউশন মিষ্টি, এই ফিউশন মিষ্টির ভাবধারাটা এলো কিভাবে? ফিউশন মিষ্টি বা ফিউশন ফুড, যেটা মানুষ বলে যে 1-2 দশকের জিনিস, 15-10 বছরের জিনিস, সেটা একদম মিথ্যে কথা। এর আগেও ছিল, বহুদিন ধরে ছিল। কমলাভোগের কথা বললাম, হ্যাঁ। এবার নাম না বললেই হয় না,
তাদের পরিবারের নাম, মানে ননী পাল। মাদারিহাটে তার দোকান ছিল। সে কমলাভোগ তৈরি করেন, তিনি আবিষ্কর্তা। তার পরিবার এখনো দোকানটা সামলাচ্ছে। ননী পালের পুত্রের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, কথা বলেছি। এই যে ছানার মধ্যে কমলা লেবুর রস বা নির্যাস মিশিয়ে যে একটা মিষ্টি তৈরি হলো আজ থেকে 70-80 বছর আগে, এটা ফিউশন নয়? তাহলে ফিউশন কি করে হালের জিনিস হলো? একদম, এটা আসলে আমরা কোনো জিনিসই তলিয়ে দেখি না। হ্যাঁ, এইবার কমলাভোগ ওনারা আজকে কিভাবে তৈরি করেন? সারা বছর তো কমলা লেবু থাকে না। তো একটা অদ্ভুত, মানে একটা গোটা পরিবারের কি শ্রম আছে একটা স্বাদকে ধরে রাখার জন্য, ভাবতে পারবে না। কেন? আমি বললেই বুঝতে পারবে। যে তোমার একটু আগে বলছিলাম না, মিষ্টির দোকানদার সেই দুধ কোথায়, সেই চিনি কোথায়, কদিন পর বলে সেই কাঠ কোথায়, যে কাঠ পুড়িয়ে ছানা বানাতাম। তো এরা কি করে, এই ননীপালদের যারা উত্তরসূরি আছে, তারা যেখানে কমলা খায়, কমলা লেবু খায়, বা মরশুমের সময় প্রচুর কমলা লেবু কিনে টিনে খোসা শুকিয়ে রেখে দেয়। আচ্ছা, সেই খোসা গরম জলে পড়লে একটা পেস্ট হয়ে যাবে, যেহেতু শুকাচ্ছে। সেইভাবে অরিজিনাল ফ্লেভার, কোনো অ্যাডেড ফ্লেভার নয়, বা বাইরের কোনো জিনিস ঢেলে মিশিয়ে নয়, একদম অথেন্টিক কমলা লেবু দিয়েই ওরা কমলা ভোগ বানান এখনো। এবং গোটা পরিবার যে যেখানে খাচ্ছে কমলা লেবু, সে রেখে দিচ্ছে ওই খোসাটা শুকিয়ে এবং ওদের কাছে পৌঁছে দিচ্ছে। ওনার কাছেই শোনা, ননীবাবুর ছেলের কাছে, তার অন্যান্য আত্মীয় স্বজন যারা যেখানে রয়েছে, তারা এইভাবেই করে। এবং ভাবো, একটা স্বাদ তাদের পূর্বপুরুষ আবিষ্কার করেছিল, একটা মিষ্টি, সেই স্বাদটাকে, সেই কোয়ালিটিকে বাঁচানোর জন্য তাদের গোটা পরিবারের কি লড়াই। আমরা পূর্বপুরুষদের বাড়িঘর বিক্রি করে চলে যাই, ঠিক কথা, আর ওনার আবিষ্কার বাঁচানোর জন্য ওরা এই যে লড়াইটা লড়ছে, তো কুর্নিশ জানানো। এরকম বহু পরিবার আছে যারা তার লিগেসি বাঁচিয়ে রেখেছে। কলকাতার বহু বড় বড় দোকানের নাম করা যেতে পারে, যারা এখনো সেই কোয়ালিটি মেনটেন করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, লড়ছে। আচ্ছা, আমরা একটু আগে কথা বলছিলাম ছানার মিষ্টি নিয়ে। এই ছানা কিভাবে ঢুকে গেল বাঙালির পাতে? পাতে ঢোকা এক জিনিস, মানে ছানা, এই বললাম আটহীন, আটযুক্ত, এরকম অনেক রকম তো ছানার কথা বললাম। ছানা তো দুধকে ছেনে তৈরি হচ্ছে, মানে দুধের মধ্যে আমরা কিছু একটা মেশাচ্ছি, তাতে সার বস্তুটা আলাদা হয়ে যাচ্ছে, ছানা পেয়ে যাচ্ছে, আর জলটা কেটে যাচ্ছে। এবার যেহেতু এরকম মানে বাইরে থেকে তৃতীয় বস্তু মিশিয়ে তৈরি করা হচ্ছে, ওই কারণে ছানা খুব চট করে, মানে বাঙালি ছানাকে আপন করে নেয়নি। আচ্ছা, ছানার মিষ্টি তো কোনো ঠাকুরকেই নিবেদন করা হতো না দীর্ঘকাল। এখন তো বাড়িতে পুজো টুজো হলে আমরা রসগোল্লা, সন্দেশ টন্দেশ দিই, বা এরকম ছানার মিষ্টি দেওয়াই হতো না। কি ছিল, ঠাকুরকে নিবেদনের জন্য ছিল কদমা, বাতাসা, মঠ, ঠিক, হ্যাঁ, নকুলদানা, মানে ফুট করাই যেটা, তোমার নকুলদানার ভেতরে ছোলা বা মটর এগুলো দিয়ে যে ফুট করাই হয়, দোলে দেওয়া হয় যেটা আগে অন্যান্য সময় দেওয়া হতো। বা ধরো ঠাকুরকে ওই শিঙা দেওয়া হয়, দেখেছো, লম্বা লম্বা রাসটাস, এগুলো সব কি নিরেট চিনির মিষ্টি, ছানা নেই। চৈতন্যদেব এই সময় একটা বড় ভূমিকা পালন করেছিল। ছানার একটা বিশাল সফর আছে, এপার বাংলা ওপার বাংলা, বরিশাল, শান্তিপুর, নদিয়া মিলিয়ে। এবং ধীরে ধীরে চৈতন্যদেবের হাত ধরেই বলতে পারো যে ছানা একটা জনপ্রিয়তা লাভ করে। এবং যেই মুহূর্তে কোনো জিনিস ঈশ্বরের কাছে পৌঁছালো, ঠাকুর ঘরে ঢুকে পড়লো, সেই মুহূর্তে ছানা সর্বত্র একটা ভিসা পেয়ে গেল। এবং এই ছানা যেই বাঙালির পাকঘর অব্দি ভিসা পেয়ে গেল, অমনি ছানার মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু তৈরি হওয়া শুরু হলো। ছানার মানে পদও তৈরি হয়ে গেল, এবং সেগুলো খেতে শুরু করলো। জিনিসটা তো ভালো, দুধ থেকে পাওয়া যাচ্ছে, প্রোটিন আছে, স্বাদও ভালো, ফলে মানুষ সেটাকে তাড়াতাড়ি আপন করে নিল, এবং জয়যাত্রা চলছে। একবারই ধাক্কা খেয়েছিল তোমার, যখন দুধ নিয়ে ছানা আইন হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার করেছিল ৬-৭-এর দশকে। সেই সময় একটা
কোটা বেঁধে দেওয়া হয়েছিল মিষ্টির দোকানগুলোর জন্য। তাতেও ছানাকে বা ছানার মিষ্টিকে হারাতে পারেনি। আমি বললাম না, কেক পেস্ট্রি যাই চলে আসুক, ছানা আর মিষ্টি কোনোদিন হারবে না। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে তোমার নববর্ষ ছোটবেলায় কিভাবে কাটতো? নববর্ষে ছেলেবেলা বলতে একদম ছোটবেলায়, যেহেতু আমি খুব কাছ থেকে আমার দাদু দিদাকে পেয়েছি, মানে ম্যাটার্নাল আর কি, মাতামহীদের, তো সেখানেই কাটতো। হ্যাঁ, আমাদের মানে ওই সময়টা 2-3 দিন আগ থেকে একটা মানে নীলের পুজো, হ্যাঁ, তারপর হচ্ছে চৈত্র সংক্রান্তিতে আমাদের কিছু রীতিনীতি ছিল ফলার খাওয়ার, সেগুলো খাওয়া হতো। নববর্ষের সকালে আমরা খেতাম, আমাদের মানে এটা পারিবারিক রীতি যে মুসুর ডাল এবং একটা নিম পাতা, এটা জানি না অনেকে ফলো করেন কি করেন না, বা অন্যান্য পরিবারে কিরকম লোকাচার আছে। মানে আমাদের একটা থিওরি আছে না, আগে তিতা পরে মিঠা, সেরকম আমাদের ওই কোনো পূর্বপুরুষ বলেছিলেন যে নিম পাতা আর একটা মুসুর ডাল চিবিয়ে খেতে। এবং আমি দেখেছি ওই আমাদের পাড়ায়, আমাদের সবারই মানে শিকড় রয়েছে ওপার বাংলায়, আমরা বাঙাল। মানে আমার পূর্বপুরুষের বাড়ি ছিল বরিশাল বানরিপাড়া, সে বাড়িতে আমার ঠাকুরদাও জন্মায় ছিল। তো আমাদের আশেপাশে সব পরিবার, পাড়া প্রতিবেশীদের মধ্যে সবাই বাঙাল ছিল, এবং এই রীতিটা অনেকেই ফলো করত। এবং এগুলো করা, তারপর নতুন জামা কাপড় পরা, আমি খেতে খুব ভালোবাসি। আমি প্ল্যান করে রাখতাম যে কি কি রান্না মাকে করতে বলবো, সেরকমই বাবা বাজার করতো। হ্যাঁ, সন্ধ্যাবেলা কোথাও বেরোলাম, নতুন জামা পরা, এরকম ভাবেই ছিল। হয়তো ওই হালখাতায় যাওয়া সেগুলোও হয়েছে, ক্যালেন্ডার আসতো, পঞ্জিকা কেনা হতো, আমরা চট করে দেখে নিতাম কবে পুজো পড়ছে, কবে রথ পড়ছে, এগুলো দেখে নিতাম। খাওয়াটা খুব থাকতো আমার, যে কোনো উৎসবে আজও খাওয়া একটা বড় অংশ জুড়ে থাকে, মিষ্টি একটা বড় অংশ জুড়ে থাকে। ওসব এখন অনেক মানে সময়ের সঙ্গে সঙ্গে অনেক বদলে গেছে, এখন হয়তো ওরকম ভাবে বেরোনো হয় না, কিন্তু খাওয়া দাওয়ার পার্টটা রয়েছে। অনেক অনেক ধন্যবাদ সৌভিকদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য, গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার আসার জন্য। এর পরবর্তীতে আমরা আরো এপিসোড করব নতুন বিষয় নিয়ে, দেখা যাক, মানুষ যদি খুব গালমন্দ না করে আমরা আবার আড্ডা মারব। নিশ্চয়ই আবার আমাদের দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।